অনেকেই আমাকে 5ই আগস্টের পরে বলেন যে আমরা মনে আবার পেছনের দিকে চলে যাচ্ছি, অনেকেই বলেন। আমি তাদেরকে একটা কথা বলি, 15 বছর পরে 5ই আগস্টের পরে আমাদের কিন্তু পেছনে যাওয়ার আর সম্ভব না, আমরা খালি সামনেই আগাতে পারবো এবং আমরা খালি সামনেই আগাচ্ছি। কিন্তু আপনার অপোজিশন যে কথাগুলো বলছে একেবারেই পছন্দ না হতে পারে, কিন্তু তাই বলে এই না যে আপনি জুতা ছোড়া শুরু করে দেবেন বা জিনিসপত্র ছোড়া শুরু করে দেবেন। সেটাও আপনার রেসপেক্টফুলি শুনতে হবে এবং রেসপেক্টফুলি যুক্তি তর্ক দিয়েও সেটাকে কাউন্টার করতে হবে। যেহেতু আমি পিএইচডি গবেষণা, আমাকে তো রেকর্ড করতে হবে। সম্পাদকবৃন্দের কাছে যতবার যখন যেখানে কথা বলতে গিয়েছিলাম, ফিউ এক্সেপশন বাদে সবাই খালি বলছে ওটা একটু বন্ধ করেন, তারপরে কথা বলছি। আপনারা যদি কথা বলতে ভয় পান, আমরা কোথায় যাব? আমি সেলফ সেন্সরশিপের কথা বলছি। আমরা একদম শুরুতে ইসরাফিল খসরু ভাইকে মঞ্চে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। প্রথমে আমরা যে একটা মক ডিবেট শুনেছি, এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং ছিল, কারণ আমি পেশা একজন ব্যবসায়ী, নেশা একজন রাজনীতিবিদ। কাজেই ভেরি ইন্টারেস্টিং পার্সপেক্টিভ দোনো সাইড থেকে। আমি কিছু ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমরা আজকে রাজনৈতিক পরিবেশ নিয়ে কথা বলেছি। একটা ঘটনা আমি বলছি, যেটা আমাদের আজকের সিভিল ডিসকোর্স যেটা আমরা বলছি, এটার সাথে ডাইরেক্টলি লিঙ্কড, এবং 6-7 বছর আগের ঘটনা। সো আমি ঢাকা থেকে চট্টগ্রাম আসলাম ট্রেনে। আমার পাশে একজন ব্যক্তি বসেছিলেন, তো তার সাথে ন্যাচারালি আমি কথা বলা শুরু করলাম। একটা স্টেজে কিন্তু আমার ডিসকাশনটা অনেকটা রাজনীতির দিকে চলে গেল, এবং আমরা তখন বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আলাপ করলাম, ডিবেট শুরু করলাম। সো উনি যতক্ষণ আমরা কথা বলছিলাম, উনি বারবার কিন্তু পিছের দিকে তাকাচ্ছিলেন। কিছুক্ষণ পর উনি পিছের দিকে তাকাচ্ছিলেন। আমি ওনাদের জিজ্ঞেস করলাম, ভাই কোনো সমস্যা আছে নাকি? উনি বললেন, না ভাই, পিছে কে শুনছে আল্লাহ জানে। তো এটাই ছিল কিন্তু বাংলাদেশের গত 15 বছর রাজনৈতিক অবস্থা এবং ব্যবস্থা। কাজে আমরা যে রাজনৈতিক পরিবেশ নিয়ে কথা বলছিলাম, এটা একটা এক্সাম্পল। এবং সিভিল ডিসকোর্স কিন্তু বিভিন্ন স্তরে হয়। সিভিল ডিসকোর্স, আমার এই নামটা খুব ভালো লেগেছে, বিকজ ইজ নট ডিবেট। সিভিল ডিসকোর্সে কিন্তু আপনার দুটো মেইন ফাউন্ডেশন আছে। একটা আপনি ধরে নেবেন, অ্যাকসেপ্ট করে নেবেন যে আপনার সমাজে মতের পার্থক্য আছে। দ্বিতীয় আছে, আপনার দ্বিতীয় ফ্যাক্টরটা হলো আপনার সমাজের মতের পার্থক্য যা আছে সেটার প্রতি আপনার সম্মান দেখাতে হবে। সিভিল ডিসকোর্স ইজ দুটো মেইন ফাউন্ডেশন, ইজ নট ডিবেট। হ্যাঁ, সো এটা আমরা মেনে নিচ্ছি, সমাজের মধ্যে ডিসএগ্রিমেন্টস থাকবে, এবং এই ডিসএগ্রিমেন্টস নিয়েই কথা বলে কিন্তু আমরা ডিসকাশনের মাধ্যমে সামনে আগাবো। এটা হচ্ছে মানে মেইন প্রিন্সিপাল। সো সিভিল ডিসকোর্স কিন্তু আপনার এই পরিসরে হচ্ছে, এটা বড় পরিসরে, কিন্তু মাইক্রো লেভেলে হয়। যেটা আমি ট্রেনের যে কনভারসেশনটা আমি বলছি, এটাও কিন্তু সিভিল ডিসকোর্স। আমরা কিন্তু তখন পাবলিক ম্যাটার্স নিয়ে আলাপ আলোচনা করছিলাম। কিন্তু গত 15 বছর কিন্তু আমরা কিন্তু এই ধরনের জিনিসপত্র, এই ধরনের প্রোগ্রামগুলো করার কিন্তু আমাদের কোনো সম্ভব ছিল না। প্রেক্ষাপটটাই ভিন্ন ছিল। এবং অনেকেই আমাকে 5ই আগস্টের পরে বলেন যে আমরা মনে আবার পেছনের দিকে চলে যাচ্ছি, অনেকেই বলেন। আমি তাদেরকে একটা কথা বলি, 15 বছর পরে 5ই আগস্টের পরে আমাদের কিন্তু পেছনে যাওয়ার আর সম্ভব না, আমরা খালি সামনেই আগাতে পারবো এবং আমরা খালি সামনেই আগাচ্ছি। কিন্তু এবার আমরা যে সামনে আগাচ্ছি, সেটা কিন্তু আজকে এই যে প্রোগ্রামটা, এটা একটা বড় একটা এক্সাম্পল যে আমরা সামনের দিকে আসছি। কারণ আমরা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি, আমরা সিভিল ডিসকোর্সে আলাপ করতে পারছি, এবং আমরা একজন আরেকজনের মতের পার্থক্য কিন্তু সম্মান করছি। এখন আমরা একটা ন্যারেটিভ দেখি বাংলাদেশে, খুবই দুঃখজনক। এমন একটা ন্যারেটিভ সেটা বলে যে আমাদের শতভাগ মতের ঐক্য থাকতে হবে। কোনো সমাজে শতভাগ মতের ঐক্য থাকে না। যদি একটা সমাজে শতভাগ মতের ঐক্য থাকতো, রাজনৈতিক দলের আর প্রয়োজন হতো না, আর কোনো কিছু দরকার থাকতো না। কিন্তু আপনি কিন্তু কোনো রকম পলিটিক্যাল ল্যান্ডস্কেপেরও দরকার ছিল না যদি শতভাগ মতের ঐক্য থাকতো। একটা সমাজে মতের পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক, এবং এই মতের পার্থক্যকে সম্মান করে আমরা সামনে এগিয়ে যাব, এটাই হওয়া উচিত আমাদের মূল মন্ত্র। কাজে আজকে যে ইনিশিয়েটিভটা, এটা একটা ভালো এক্সাম্পল। আমি আশা করি তো বাংলাদেশ ডায়ালগ এই ধরনের ইনিশিয়েটিভ ভবিষ্যতে আরও নেবে। ইনশাল্লাহ আমরাও তাদের পাশে থাকব। এবং আমাদের যে এই যে সমাজে যে সিভিল ডিসকোর্স যে বিভিন্ন স্তরে হওয়া উচিত, সেটা কিন্তু এখন হচ্ছে। কিন্তু একটা যে আমাদের মেনে নিতে হবে, আমরা কিন্তু প্রত্যেকবারই মতের পার্থক্যকে বিভাজন হিসেবে আমরা বলছি, এটা বিভাজন। একটি সমাজে মতের পার্থক্য বিভাজন না,
ছোট ছোট মতের পার্থক্য যদি আমাদের বিভাজন রূপ দেয়, আমরা কিন্তু সামনে আগাতে পারবো না। কাজে আমি যেটা ব্যক্তিগত মনে করি, এই ধরনের আমাদের যে প্রোগ্রামগুলো আরও হওয়া উচিত, পাবলিক ডিসকাশনস হওয়া উচিত, আমাদের মধ্যে আলাপ আলোচনা হওয়া উচিত, এবং এই যে একটা আমাদের একটা কালেকটিভ ন্যারেটিভ ডেভেলপ করতে হবে। আপনার যদি একটা সিভিল ডিসকোর্স কিন্তু আপনাকে সাহায্য করে একটা কালেকটিভ ন্যারেটিভ গঠন করতে। যেমন 5ই অগস্টের কথা যদি আমরা বলি, পরবর্তীতে আমরা যে জুলাই অভ্যুত্থানের কথা বলি, আমরা কিন্তু একটা আরবান সেন্ট্রিক ন্যারেটিভ দেখি, যে ঢাকা সেন্ট্রিক ন্যারেটিভ, কিন্তু এই মুভমেন্ট হয়েছে পুরো বাংলাদেশে। আবু সাইদ মারা গেছেন রংপুরে, শহীদ হয়েছেন রংপুরে, ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন চট্টগ্রামে। সো ইট ওয়াজ এ নেশন ওয়াইড ফিনোমেনন। এটা ঢাকা সেন্ট্রিক কিছু, ঢাকাতেও মানুষ শহীদ হয়েছেন, পুরো বাংলাদেশে মানুষ শহীদ হয়েছেন। কাজে আমাদের একটা কালেকটিভ ন্যারেটিভ ডেভেলপ করতে হবে, এবং একটা যে কালেকটিভ ন্যারেটিভ আমাদের ডেভেলপ করতে হয়, আমাদের কিন্তু কন্টিনিউসলি কিন্তু আমাদের এই সিভিল এঙ্গেজমেন্টে থাকতে হবে, এই সিভিল ডিসকোর্সের মধ্যে থাকতে হবে, এই আলাপ আলোচনার মধ্যে থাকতে হবে। এটার মাধ্যমে কিন্তু আমরা সামনে আগাতে পারবো। সো আমি আর বেশি কিছু বলবো না, এখানে আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী বক্তারা আছেন, আমি বেশি সময় নিব না। আমি ধন্যবাদ জানাই আবারও টিভিটিকে। আমি আশা করি আমরা এই ধরনের ইনিশিয়েটিভ আরও দেখব, এবং আশা করি তাদেরকে দেখে অন্যান্য প্ল্যাটফর্মার যারা আছেন একই ধরনের উদ্যোগ নেবেন। ধন্যবাদ সবাইকে। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট শাহাদাতকে। আসসালামু আলাইকুম। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। স্যারের একটা পরিচয় সবাই জানেন, স্যার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব। আমি এখানে স্যারের যেই পরিচয়টা দিতে চাই, স্যার ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী এবং স্যার ঢাকা কলেজের সাবেক শিক্ষক। আমি যে বিষয়টি আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং বিভিন্ন পলিসি ফোরামের যারা উপস্থিত আছেন তাদের প্রতি যে বিষয়টি অনুরোধ রাখতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে সরকারিভাবে জাতীয় উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ককে ছড়িয়ে দেওয়া উচিত, এবং আমরা মনে করি বিতার্কিকরা তাদের ডিসকোর্সের মধ্য দিয়ে সঠিক সমাধানটি নিয়ে আসতে পারবে। বিতর্ক এমন একটি জায়গা, যেই জায়গায় মানুষ আসলে ভিন্ন মতের প্রতি সম্মান শ্রদ্ধা রাখার জায়গাটা পায়, এই শিক্ষাটা পায়, এবং একই সাথে কোনটা আসলে অধিক বেশি যুক্তিযুক্ত এবং আমাদের জন্য সঠিক সেই সিদ্ধান্তটি নিতে আসলে বিতর্ক শেখায়। বিতর্ক কখনোই শুধুমাত্র আমরা গত 15 বছর যেটি দেখেছি, দলীয় প্রধান যাই বলেছেন তাই সঠিক, এর মাধ্যমে স্বৈরাচার তৈরি হওয়ার প্রক্রিয়া, সেটিকে বাধা দেওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা যে বিষয়টি রাখতে পারে সেটি হচ্ছে বিতর্ক। এবং আমরা চাই একটি কার্যকর সংসদ আমাদের দেশে ছিল না, আমাদের সংসদটাও যেন কার্যকর হয় এবং কার্যকর বিতর্ক যেন সেখানে আমরা দেখতে পাই। সর্বোপরি আমি আমার বক্তব্য শেষ করব। বক্তব্য শেষ করার আগে যে দুটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমাদের সিভিল ডিসকোর্স ন্যাশনালস 2025 এই টুর্নামেন্টটি সফল করার জন্য যারা কাজ করেছেন, টিবিডির পক্ষ থেকে এবং একই সাথে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে, দুটি অর্গানাইজেশনেরই যারা ভলেন্টিয়ার্স হিসেবে কাজ করেছেন, আমাদের সম্পূর্ণ ভলেন্টিয়ার্স টিমকে আমি আমাদের এই টুর্নামেন্টটি ডেডিকেট করতে চাই। কারণ আমাদের এই ভলেন্টিয়ার্সরা যদি আমাদের এই 5 দিন টানা পরিশ্রম না করতেন, অক্লান্ত পরিশ্রম না করতেন, তাহলে আসলে আমাদের জন্য এই কার্যক্রমটি পরিচালনা করা সম্পূর্ণ অসম্ভব থাকতো। সেই জায়গা থেকে আমি আমার ভলেন্টিয়ার্সদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা পোষণ করছি, এবং একই সাথে সকলকে বিতর্কের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি আরও বেশি এগিয়ে যাবে, দি বাংলাদেশ ডায়ালগ আরও বেশি এগিয়ে যাবে, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ শাহাদাত। এই পর্যায়ে আমি ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি চিফ মডারেটর প্রফেসর আখতারুজ্জামানকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ফখরুল ইসলাম স্যারকে একটা রিকোয়েস্ট করতে চাই। আমার সভাপতি যেটা বলে গেছে প্রেসিডেন্ট, যে ডিবেটকে আমাদেরকে আরও উৎসাহ দিতে হবে, এদেরকে ছড়িয়ে দিতে হবে গ্রামে গঞ্জে সর্বত্র। এটার সাথে আমি আরও জোরালো একমত পোষণ করছি। এটা আমাদের জন্য খুব দরকার, বিশেষ করে ছাত্র সমাজের জন্য খুব দরকার। ওদের কাছ থেকে যদি মত চলে আসে তাহলে আমরা সমাজকে পরিবর্তন করতে পারবো, বাস্তবতাকে আমরা উপলব্ধি করতে পারবো। আমি পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।
অনেক ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি নাজিম ফারহান চৌধুরী। I was very surprised যে আমি জানতাম না ঢাকা কলেজ ইজ ইনভলভড এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করাতে। আমার দাদা ছিলেন প্রিন্সিপাল ঢাকা কলেজ 1941 থেকে 1951, মানে আমার আব্বা তখন অনেক ছোট ছিলেন তখনকার থেকে। সো আই এম ভেরি প্রাউড টু বি হিয়ার। আই থিঙ্ক যখন অন দ্য বাংলাদেশ ডায়ালগের চিফ অপারেটিং অফিসার ওয়াজ মেকিং ওনার প্রেজেন্টেশন, একটা ইমেজ ইউজ করেছিলেন সংসদের, গত বছরের 5ই অগস্টের ছবি, একটা সংসদের, পিপল অল ওভার ইট, উপরে নিচে ছাদের উপরে বাংলাদেশি ফ্ল্যাগ নিয়ে। জাতীয় সংসদ হলো জাতির ঘর। এই স্পেসে আমরা গত 15 বছর আমাদের কথা বলতে পারিনি, অ্যান্ড আই থিঙ্ক দ্য নেশন টুক দ্যাট ব্যাক অন দ্যাট ডে। অ্যান্ড আই ওয়ান্ট যে এরকম ডিবেটস, এরকম ডায়ালগস, এরকম প্রোগ্রামস থেকে আমরা শিখতে পারি যে ওই ইনসাইড দ্যাট হাউস, অ্যান্ড ইন ওই হাউসে আমাদের কথাগুলো উই নিড টু পুট আউট। আই থিঙ্ক ইশরাফিল রাইটলি পয়েন্টেড আউট, আমরা সবাই এগ্রি করতে পারবো না সব কিছুতে। আমার খুব কাচ্চি বিরিয়ানি পছন্দ, বাট আমার গার্লফ্রেন্ড খুব থাই ফুড পছন্দ করে। সো আমরা যদি সবসময় ফাইট করি, তো neither will I get কাচ্চি or she won't get any Thai food. আমাদের জানতে হবে কোথায় আমাদের ওই স্পেসটা পেতে পারি, যে মাঝে মাঝে কাচ্চি খাবো, মাঝে মাঝে থাই ফুড খাবো, আর মাঝে মাঝে ইটালিয়ান খাবো, আর মাঝে মাঝে বাঙালি ভর্তা খাবো। উই হ্যাভ টু ফাইন্ড দ্যাট স্পেস, অ্যান্ড ডায়ালগ অ্যান্ড ডিসকোর্সের থ্রুতে আমরা ওইগুলিতে আসতে পারি। আমি পেশাগতভাবে বিজ্ঞাপনী সংস্থা চালাই একটা, অ্যান্ড আমরা ওইখানে যেটা করি, আমরা কমপ্লেক্স কিছু প্রবলেমসগুলোকে আমরা সলভ করি, ওটাকে রাইট মেসেজিং করে আমরা আমাদের কনজিউমারদের কাছে, আমাদের ক্রেতাদের কাছে এটা নিয়ে যাই। আশরাফ ভাই ইজ অ্যান এক্সপার্ট ইন ইট। উনি খালি অ্যাডভার্টাইজিং না, উনি পিআরেরও কাজ করেন। আর আমরা এটা খুব সাকসেসফুলি কিন্তু করেছি। বাংলাদেশের লট অফ সাকসেস স্টোরিজ আছে যেখানে আমরা নেশন ওয়াইড ক্যাম্পেইনস ক্রিয়েট করেছি, যেটায় এফেক্টিভ রিটার্নস দিয়েছে। বাংলাদেশ হ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস, যেখানে থ্রু কমিউনিকেশন আমরা আমাদের বার্থ রেট কন্ট্রোল করতে পেরেছি, পপুলেশন কন্ট্রোল করতে পেরেছি, আমরা ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামস করতে পেরেছি, আমরা হ্যান্ড ওয়াশিং ক্যাম্পেইনস করতে পেরেছি। সো এখন যদি আমরা আমাদের এই স্কিলসগুলিকে ইউজ করতে পারি ফর ন্যাশনাল সাইড, আই থিঙ্ক এনি ডিভাইড যেটা আমাদের আছে, উই শুড বি এবল টু খুব তাড়াতাড়ি put the message together and take it আমাদের কনজিউমারের কাছে, আমাদের বাংলাদেশিদের কাছে, and we will see radical changes in the society and in the country. And এই ডায়লগগুলি করার জন্য আর ইয়াং পিপল লাইক ইউ, যারা এরকম ডিবেটিং অ্যান্ড ডিসকোর্স অ্যান্ড এরকম প্রোগ্রামসে আছেন, যেখানে নট অনলি ইউ পুট ইউর পয়েন্ট অফ ভিউ অ্যাক্রস, বাট অন্যান্য পয়েন্ট অফ ভিউ ইউ লিসন। I will end by saying a quote that I really love. যদিও এটা বলে ভল্টেয়ার বলেছে, আসলে ভল্টেয়ার বলেনি, বাট রিগার্ডলেস দ্য কোট ইজ ভেরি নাইস। I will disagree with what you have to say, but I will defend your right to say it till my death. So you might disagree with somebody, but we have to have that space, যেখানে we have to have the right to say and hear what the opposition has to say. So thank you very much for having me here. Thank you. অসংখ্য ধন্যবাদ নাজিম ফারহান ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ব্যারিস্টার রাশনা ইমামকে। প্রথমেই আমি সাধুবাদ জানাবো দ্য বাংলাদেশ ডায়ালগ এবং ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটিকে এরকম একটা সিভিল ডিসকোর্স 2025 আয়োজন করার জন্য। আমার জানা মতে এরকম কিছু আমি দেখিনি এর আগে, সো খুব ভালো লাগছে। তারপরে আমি সাধুবাদ জানাবো আমাদের শো ডিবেট টিমের সদস্যদের, চমৎকার একটা শো ডিবেট দেখানোর জন্য। আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ প্লিজ ওনাদের জন্য। চমৎকার হয়েছে, অ্যান্ড আই এম ট্রুলি ইমপ্রেসড। ফাহিম মাসরুর এবং আশরাফ কায়সার ভাই, ওনাদের দুজনকে তো পরিচিত, আমি জানি ওনারা কি করতে পারেন, কি বলতে পারেন, বাট বাকি যারা পার্টিসিপেট করেছে, সত্যি বলছি খুব খুব সুন্দর হয়েছে, চমৎকার ছিল।
সো প্রথমে আমি দুটো অ্যাসপেক্টে কথা বলতে চাচ্ছি আজকে। প্রথমত হচ্ছে যে সিভিল ডিসকোর্স এই জিনিসটা একটা সুস্থ গণতন্ত্রের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা নিয়ে কথা বলবো, এবং দ্বিতীয়ত শুধু দেশের জন্য সবাইকে চিন্তা করতে বলছি না, মানে কর্মক্ষেত্রেও ডিবেটিং স্কিলস যদি আমাদের প্রপারলি ডেভেলপ করে, সেটা যে ওয়ান অফ দ্য টপ মোস্ট ট্রান্সফারেবল স্কিলস, সেটা নিয়েও কথা বলবো, যে কর্মক্ষেত্রেও দিস উইল ওপেন ডোরস ফর ইউ। এমন কোনো প্রফেশন নেই, এমন কোনো ব্যবসা নেই, বা রাজনীতি বলেন, জার্নালিজম বলেন, যেখানে ডিবেটিং স্কিলসকে ভ্যালিউ করবে না। এটা পদে পদে আপনাদের কাজে লাগবে। সো প্রথমে আমরা একটু দেশ নিয়ে ভাবি, সেটা হচ্ছে একটা সুস্থ গণতন্ত্রের জন্য কেন গুরুত্বপূর্ণ। অনেকগুলো কারণ প্রথমে আমার সহবক্তারা অলরেডি কভার করেছেন, তাও এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কয়েকটা আমি রিপিট করব। তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের ইনফর্মড ডিসিশন মেকিং, যে সিদ্ধান্তগুলো সরকার নেবে সেই সিদ্ধান্তগুলো পুরোপুরিভাবে বোঝার ক্ষমতা আমাদের থাকতে হবে, এবং এই বোঝাটার জন্য যে তথ্য দরকার সেগুলো আমাদের কাছে আসবে যদি আমাদের সমাজে সিভিল ডিসকোর্সটাকে প্রচলিত করা যায়। কারণ যে ইস্যুগুলোর উপরে সিদ্ধান্ত নিচ্ছে সরকার, সেগুলো বেশিরভাগই কিন্তু কমপ্লিকেটেড ইস্যুস। একটা কমপ্লিকেটেড ইস্যুর ব্যাপারে আপনার হয়তো পুরোপুরি সম্পূর্ণ তথ্য নাও থাকতে পারে, বা বেসিক তথ্যও না থাকতে পারে। সেই তথ্যগুলো আপনার কাছে কিন্তু পৌঁছে দেবে যদি একটা হেলদি সিভিল ডিসকোর্স বাংলাদেশে প্রচলিত করা যায়। তো এটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, যেটা আমার সহবক্তারাও বলেছেন, রেসপেক্ট ফর ডাইভার্সিটি, যে ভিন্ন মত পোষণ করতে পারি, আমি দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু এই ব্যাপারটাও যাতে রেসপেক্টফুলি করা হয়। টলারেন্স আমাদের বাড়াতে হবে ভিন্ন মতের প্রতি, সম্মান এবং টলারেন্স, এবং এই দুটোই কিন্তু এসব বিতর্ক কম্পিটিশন আমাদেরকে শেখায়। যে আপনার হয়তো আপনার অপোজিশন যে কথাগুলো বলছে একেবারেই পছন্দ না হতে পারে, কিন্তু তাই বলে এই না যে আপনি জুতা ছোড়া শুরু করে দেবেন বা জিনিসপত্র ছোড়া শুরু করে দেবেন। সেটাও আপনার রেসপেক্টফুলি শুনতে হবে, এবং রেসপেক্টফুলি যুক্তি তর্ক দিয়েও সেটাকে কাউন্টার করতে হবে। সো এই জিনিসটা আমাদেরকে শেখায় কিন্তু সিভিল ডিসকোর্স। তারপরে আমরা চলে যাই পোলারাইজেশন, যে আমাদের সমাজ যে শতভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, এটাকে থামানোর জন্য কিন্তু সিভিল ডিসকোর্স একটা বড় ধরনের ভূমিকা রাখবে। বড় ধরনের ভূমিকা, যে হ্যাঁ আমার আর আপনার মতামত ডিফারেন্ট হতে পারে, বাট আমরা রেসপেক্টফুলি একে অপরকে শুনে যুক্তি তর্ক দিয়ে আমরা কাউন্টার করি। আর আরেকটা জিনিস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ বা বাংলাদেশের ভাগ্য ক্যানট বি লেফট অ্যাট পলিটিক্যাল শাউটিং গেম বা শাউটিং ম্যাচ। যে যার গলার জোর যত বেশি তার নীতিগুলোই বহাল থাকবে, বা সেই আইনগুলোই হবে, আর আমার গলার জোর অত বেশি না বলে আমার যে কথাবার্তায় কন্টেন্ট থাকলেও সেটাকে প্রাধান্য দেয়া হবে না। এই প্রবলেমটাকেও কিন্তু অ্যাড্রেস করে সিভিল ডিসকোর্স, যে গলার জোর থাকলেও হবে না, কম্প্রোমাইজ, নেগোসিয়েশন, যুক্তি তর্কের মধ্যে আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এবং অফকোর্স সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের গণতন্ত্রের জন্য আমাদের ভোটার বেসকে ইনফর্মড করা। আমাদের ভোটার বেসড যত ইনফর্মড হবে, আমাদের চয়েসেস ইলেকশনসে বেটার হবে, এবং আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাব। এরপরে চলে যাই একটু স্বার্থপর আলাপ আলোচনায়, যে আছে ডিবেটিং যদি আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে করে থাকি, সেক্ষেত্রে আমার এমপ্লয়মেন্টে কি কোনো ধরনের লাভ হবে নাকি হবে না। আমার মতে তো দিস ইজ one of the most, if not the most transferable skill so far as the job market is concerned. কেন ট্রান্সফারেবল? এখান থেকে আমাদের কি শিখতে পারছি? যারা আপনারা অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছেন এই ডিবেটিং কম্পিটিশনে বা ডিবেটসে, তারা অবভিয়াসলি এখনই ফিল করতে পারছেন কিছু বেনিফিটস। কারণ এখানে আপনি অলরেডি, আই এম পজিটিভ যে আপনি অলরেডি আগের থেকে বেশি কনফিডেন্ট ফিল করছেন, মানুষের সামনে কথা বলার ক্ষেত্রে আরও অনেক বেশি কম্পোজড অ্যান্ড কনফিডেন্স। ভিন্ন মত শোনার সাথে সাথে আপনি উত্তেজিত হয়ে লাফালাফি শুরু করছেন না, ঠান্ডা মাথায় যুক্তিতর্ক দিয়ে সেটাকে কাউন্টার করতে শিখছেন। এগুলো তো আমার ধারণা আপনি অলরেডি উপলব্ধি করা শুরু করে দিয়েছেন। বাট এছাড়াও যেটা, আমি তো আইন অঙ্গনের মানুষ, তো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং, যে অ্যানালাইজ করার এবিলিটি।
এটা কিন্তু এই বিতর্ক প্রতিযোগিতা বিতর্কের মাধ্যমে ডেভেলপ করে, অ্যানালাইজ করার এবিলিটি, যেটা যে কোনো পেশায় আপনি যান না কেন এটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে ধরেন এফেক্টিভলি কমিউনিকেট করা, এটাকে কিন্তু ছোট করে দেখা যাবে না, যদিও এটাকে সফট স্কিলস বলে, বাট আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট স্কিলস ইম্যাজিনেবল দ্যাট এনিওয়ান ক্যান অ্যাকোয়ার। যে আমি স্পষ্টভাবে এফেক্টিভলি কমিউনিকেট করছি কিনা তার উপরে অনেক কিছু নির্ভর করবে, অনেক কিছু নির্ভর করবে। সেটা আপনি কর্মস্থানে বলেন, সেটা আপনি ব্যবসায়িক পরিবেশে বলেন, রাজনীতিতে তো অবভিয়াসলি, আর আমাদের লিগ্যাল প্রফেশন, আইন পেশায় তো দিস ইজ এভরিথিং। আমি কমিউনিকেট করতে পারি কিনা আমার ক্লায়েন্টের সাথে, কারণ তার উপরে নির্ভর করবে ক্লায়েন্ট আমার উপরে আস্থা রাখতে পারছে কিনা। এবং দ্বিতীয়ত জাজ সাহেবকে আমি কমিউনিকেট করে আমার এফেক্টিভলি আমার মামলাটা বোঝাতে পারছি কিনা। তারপরে হচ্ছে পারসুয়েট করতে পারছি কিনা, কারণ অনেক সময় দেখা যায় কারণ যে বসছে বিচার কার্যক্রম ডেলিভার করার জন্য উনিও তো মানুষ, তো অনেক সময় দেখা যায় যে ওনার একটা প্রিকনসিভড নোশন থাকে আমার মামলার এগেনস্টে। সো তার মানে আমার তখন একটা আপহিল ব্যাটল, তখন আমার ওনাকে ওনার মাইন্ডটা চেঞ্জ করতে হবে, এটা কিন্তু মোর ডিফিকাল্ট। সো তখন কিন্তু পারসুয়েশন স্কিলস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়, যেটা ডিবেট আপনাকে দেবে। সো এফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড লাস্ট কয়েকটা স্কিলস হচ্ছে অনেক ইনফরমেশন কম সময়ের মধ্যে কম্পাইল করা, সেগুলো সিনথেসাইজ করে সেগুলো প্রেজেন্ট করা লজিক্যালি এবং ক্লিয়ারলি। রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিনথেসিস আমরা যেটাকে বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সব ক্ষেত্রেই কিন্তু আপনি একটা পিচ করছেন কোনো কোম্পানির সামনে, আপনি আদালতে দাঁড়িয়ে জাজকে কিছু কনভিন্স করার চেষ্টা করছেন, অনেক ক্ষেত্রে হয় আমাদের হাতে 2 মিনিটও থাকে না একটা কমপ্লিকেটেড কেস বোঝানোর জন্য। কারণ আমাদের বাস্তবতাটাই হচ্ছে যে আমাদের আদালতে কোলোসাল ব্যাকলগ অফ কেসেস, লক্ষ লক্ষ কোটি কোটি মামলা। তো ওনার হাতে হয়তো আপনাকে 1 মিনিট দিলাম, 1 মিনিটে একটা অনেক এলাবোরেটেড বা একটা কমপ্লিকেটেড মামলা বোঝাতে হয়। সো তখন আপনার যদি এফেক্টিভ কমিউনিকেশন স্কিলস থাকে, তারপরে ক্লিয়ার করে স্পষ্টভাবে বলার এবিলিটি থাকে এবং পয়েন্ট ভিত্তিক কথা বলার এবিলিটিটা ডেভেলপড হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জন্য এটা অত কষ্টকর হবে না। সো এগুলো সবই কিন্তু আপনাকে ডিবেট দেবে। তাই আই বিলিভ আমার আগে আমার সহবক্তা একজন বলেছেন যে ডিবেট সিভিল ডিসকোর্সটাকে রেগুলার বেসিসে, মানে একটা কেন বছরে কয়েকটা অ্যাটলিস্ট করা উচিত এবং এটা প্রচলিত করা উচিত সর্বস্তরে। সেটা একটা হেলদি ডেমোক্রেসির জন্য প্রয়োজন এবং সেটা আপনার কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রাশনা আপাকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর নাজমুজ্জামান ভুঁইয়া স্যারকে। ধন্যবাদ সাইফ রুবাব, মাননীয় প্রধান অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দ। আমি অলরেডি স্পিকার হিসেবে বলেছি কথা, আমি রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র। ঢাকা কলেজে ভর্তি হব বলে ভর্তি পরীক্ষা দিলাম, সব কিছু হলো, ভাইভাও হলো, ভর্তিটা বাকি। তখন সেই বাকুশা মার্কেটের ঐতিহাসিক মারামারি, বাবা ঠিক করলেন ওটাই ঠিক আছে, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এখানে আসতে হবে না। সো এই জন্য আর ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির মেম্বার হতে পারিনি। সো ডিবেটিং সোসাইটিকে অনুরোধ থাকবে যে ভর্তির মৌসুমে এই ধরনের প্রোগ্রাম করার জন্য, যেন ছাত্ররা নীল খেতে না যায়, তাহলে আমার মতো অনেকেই ডিবেটিং সোসাইটির মেম্বার হতে পারে। বা যাই হোক, ঢাকা ইউনিভার্সিটিতে সেই কাজটা করেছি, ডিউডিএস এর সাথে বহু বছর ছিলাম, জিয়াউর রহমান হল ডিবেটিং ক্লাবের মডারেটর ছিলাম 3 বছর। প্রথমবারের মতো টিমকে তৈরি করে টিভি ডিবেটের ফাইনালে নিয়ে গিয়েছিলাম, বাট জেন্ডার বায়াসের কারণে রোকেয়া হলের কাছে হেরে গিয়েছিলাম। বাট যতটুকু করার করেছি। সো আমি অলরেডি বলেছি যে এই ব্যারিস্টার আসনা ইমাম বলেছেন খুব সুন্দরভাবে যে ডিবেটের উপযোগিতা এবং কত গুরুত্বপূর্ণ, সাথে উনি কোর্টের কথাও বলছিলেন। আমি যেহেতু আইনের অধ্যাপক, আমার মুট কোর্ট নিয়ে বেশি ব্যস্ততার কারণে ডিউডিএসে আর সময় দিতে পারিনি। বাট আমাদের মুট কোর্টের যে লিমিটেশনস, আজকে যেইভাবে এই 2 দলের বিতার্কিকরা এই স্পেসিফিক ইনফরমেশন দিয়ে ডিবেট করেছে, মুটে এরকম কিছু বললে জাজ সাহেব কখন সাবজুডিস বলে সব বাতিল করে দিতেন, যে এগুলো অ্যাকসেপ্টেড না। সো বিতর্কের সুবিধাটা ওই জায়গায় যে আমরা সব কিছু সুন্দরভাবে কমিউনিকেট করতে পারি এবং অন্য পক্ষ ধৈর্যের সাথে সেগুলো শুনে যুক্তি দিয়ে এবং যুক্তি খণ্ডনের মাধ্যমে যে বিতর্ক করেন, সেটার মাধ্যমে সভ্যতা বিনির্মাণ হয়।
এবং আমি যেই কথাটা বারবার বলেছি যে নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা যে এগিয়ে যাচ্ছি, সেখানে আশা করি যে এই বিতর্কের যে স্পিরিটটা সেটা আমাদের সব কিছুতে বজায় থাকবে, রাজনীতির ভিতরেও। এবং কিছুক্ষণ আগে আমরা যে আলোচনাগুলো করছিলাম, বিশেষ করে আমাদের মিডিয়া ফ্রিডম নিয়ে কথা হয়েছে, আমাদের সরকারি দল বিরোধী দল কথা বলেছে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই পাশে যে মিডিয়া, যেটা আমরা ফোর্থ স্টেট বলছি, মিডিয়াকে আসলে সামহাও প্রমাণ করতে হবে যে তারা এই পথে অগ্রণী ভূমিকা পালন করবে। আমার এখনো মনে আছে পিএইচডি গবেষণার সময় যখন বাংলাদেশে এসেছিলাম, তখন আমি হিসেব করে বা ঢাকায় অন্তত অ্যাভেলেবল সব বাংলা এবং ইংরেজি নিউজ পেপারগুলোর সম্পাদকদের সাথে কথা বলার উদ্যোগ নিয়েছিলাম। ইন্টারেস্টিং দুটো তথ্য হচ্ছে, প্রধান দুটো পত্রিকার সম্পাদক আমাকে সাক্ষাৎকার দেননি, অথচ ওনাদের জন্যই কিন্তু আমি কাজ করছিলাম মিডিয়া ফ্রিডম নিয়ে। এবং দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু আমি পিএইচডির গবেষণা আমাকে তো রেকর্ড করতে হবে, সম্পাদকবৃন্দের কাছে যতবার যখন যেখানে কথা বলতে গিয়েছিলাম, ফিউ এক্সেপশন বাদে সবাই খালি বলছে ওটা একটু বন্ধ করেন, তারপরে কথা বলছি। আপনারা যদি কথা বলতে ভয় পান, আমরা কোথায় যাব? আমি সেলফ সেন্সরশিপের কথা বলছি। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আজকে আমার সামনে আমার বাবা বসে আছেন। আমি তো সবসময় আমার বাবার সামনে আমি গাড়িও চালাই না। আই হ্যাভ বিন ড্রাইভিং ফর 15-16 ইয়ার্স, বাট আমি আমার বাবার সামনে আসলে সবকিছু করতে খুব ভয় পাই, কারণ আমার প্রত্যেকটা ব্যাপারে খুব ক্রিটিক্যাল। হ্যাঁ, সো এই কারণে কোনো ভুল হলে মাফ করবেন। আমি সবাইকে আসলে ধন্যবাদ জানাতে চাই, আজকে সবাই এসেছেন। আমাদের স্যার এসেছেন, স্যার আমাদের এত ব্যস্ততার সময়ের মধ্যেও যে আমাদেরকে এই সময়টা দিয়েছেন, এটার জন্য স্যারকে অশেষ ধন্যবাদ। আর আমার জাস্ট 2 দিন কথা হচ্ছে, একদিনের কথায় ফারুক ভাই অ্যাকসেপ্টেড টু কাম, এটা আমাদের জন্য একটা বড় পাওয়ার। আসনা তো আমাদের নিজেদের মানুষ, আসনা ভাই স্যার সবাই আমাদের নিজেদের মানুষ। সো আমি আসলে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে এত বড় একটি আয়োজনে সবাই আপনারা আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এগিয়ে এসেছেন। আর আমি রাস্তার কথার সাথে একটা কথা অ্যাড করতে চাই। রাস্তা ভাই এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ডিবেটের কথা বলেছেন। আমি যেহেতু নিজে বিজনেস করি, আই এম প্রাউড টু কল মাইসেলফ অ্যাজ এ সেলসম্যান। সো আমরা যখন মানে when we go to the buyers to sell something, তখন আমাদের আসলে ডিবেটটা অনেক ইম্পর্টেন্ট, প্রাইস নেগোসিয়েশনের ক্ষেত্রে, বার্গেনিং এর ক্ষেত্রে। সো আসলে ডিবেটের ইম্পর্টেন্সটা অনেক বেশি, যেটা আমাদের গত 15 বছর 17 বছরে ছিল না। আমরা আশা করি যে আমরা এই বছর থেকে যেটা শুরু করেছি, এটা ইনশাআল্লাহ সামনের বছরগুলোতেও আমরা কন্টিনিউ করার চেষ্টা করব, এবং চারিদিকে আমরা অন্যান্য আরো বিভিন্ন অর্গানাইজেশনের সাপোর্ট পাবো। আমি আরেকটা বিশেষ ধন্যবাদ জানাতে চাই বিএসআরএমকে। বিএসআরএম আমাদের এই যে প্রচেষ্টা এখানে এগিয়ে এসেছে, আমাদেরকে সাপোর্ট দিয়েছে। সো সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আর ইনশাআল্লাহ আপনারা টিভিটির সাথে থাকবেন, আমরা এই টিভিটিকে এগিয়ে নিয়ে যেতে চাই অনেক দূরে। সো আপনাদের সবার সাপোর্ট আমাদের জন্য অনেক জরুরি। আজকে যারা এই বৃষ্টির মধ্যে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। আমার তেমন কিছু বলার নেই, তবে আমি শুরুতে একটু শেয়ার করেছিলাম, স্যার যখন ভবিষ্যতে আশা করছি আমাদের মানে হয়তোবা জাতির দায়িত্বে আসবেন বা আগেও ছিলেন, তো একটা বিষয় এটা আলোচনা হয়েছে, আমাদের সভ্যতার বিকাশে বা উন্নয়নে যে জিনিসটা খুবই জরুরি সেটা হচ্ছে ভিন্ন মতকে প্রশ্রয় দেয়া, আশ্রয় দেয়া, শ্রদ্ধা করা এবং বিতর্ককে উৎসাহিত করা, সাদাকে সাদা বলতে পারা, কালোকে কালো বলতে পারা। তো এই ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা খুব জরুরি। এটা আমাদের যদি আমরা করতে না পারি, আমরা হয়তোবা পশ্চিমা গণতন্ত্রকে শ্রদ্ধা করি, কিন্তু ওদের যে কার্যক্রমগুলো আছে, অর্থাৎ ভিন্ন মতকে শ্রদ্ধা করা, একজন বক্তা বলেছেন, সম্ভবত আমার মনে নেই, যে আমি জোরে গলায় বললাম সেটাই গ্রহণ করতে হবে, কিন্তু দুর্বল হলেও তার কন্টেন্ট থাকলে গ্রহণ করব না, এটা হতে পারে না। আমরা হয়তো রাজনৈতিক ক্ষেত্রে অনেক সময় দেখেছি যে কেউ সংখ্যা লঘিষ্ঠ হলেও একজনও যদি ন্যায্য কথা বলে সেটা গ্রহণ করব, কিন্তু বাস্তবে কিন্তু এর আমরা কোনো উদাহরণ দেখি না। আর একই সঙ্গে যেটা বলবো যে আমাদের সরকারি পর্যায়ে বিশেষ করে আমরা অনেকেই বলে এসেছি যে আমাদের ওই কর্মকর্তা যারা আছেন, এখানে অনেক ভালো কর্মকর্তারাও আছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা কিন্তু যোগ্য পদগুলো পান না।
যাদের সত্যিকার অর্থে ডিবেট করা, আমাদের একজন বক্তা বলেছেন শুধু রাজনৈতিক ক্ষেত্রে না, আমাদের কর্মক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে বা স্কুল কলেজে সব ক্ষেত্রেই বিতর্ক করা এবং এনকারেজ করতে হবে। কিন্তু আমরা দেখি কি সরকারি ক্ষেত্রে অনেক সময় বিশেষ করে যারা কর্তা ব্যক্তি, তারা রাষ্ট্রের সঙ্গে জড়িত, আমাদের যেহেতু রাজনৈতিক নেতারা তো আসেন বা যান, তারা থেকে যান, তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণে তারা কখনো যারা জুনিয়র কর্মকর্তা আছেন বা সাবঅর্ডিনেট, তারা একটা ভালো কথা বলবে কিন্তু বড় কর্তা ওটা গ্রহণ করতে চান না। তো তারা সব জানতা হয়ে থাকেন। কিন্তু আমাদের স্যার বলেছেন প্রধান অতিথি যে নিউ জেনারেশন, নতুন কর্মকর্তা তারা অনেক জানেন, কিন্তু আমাদের যারা একটু সিনিয়র যারা আছেন তারা গ্রহণ করতে চান না। আমি ব্যক্তিগতভাবে কাজে কর্মে সংশ্লিষ্ট থেকে অনেক ঘনিষ্ঠভাবে কাজ করি, কিন্তু খুব দুর্ভাগ্য তারা অনেক সময় অনেক কিছু বলতে চান না, আর যারা ভালো কথা বলেন সেটা শুনতে চান না। তো যাই হোক, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। যদি স্কুল কলেজ থেকেই প্র্যাকটিসটা হয়ে যায়, বিতর্ক করা, উৎসাহিত করা, এটা ভবিষ্যতে একটা পর্যায়ে গিয়ে এটা দাঁড়াবে। আমি মনে করি এটা আমাদের দেশের জন্যে, দশের জন্যে, সমাজের জন্যে, সবার জন্য খুব জরুরি। তবে এই উদ্যোগটা যথেষ্ট ভালো, আমি মনে করি ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে। আর আমরা যারা কর্পোরেটে আছি, আমাদের যদিও অনেক সীমাবদ্ধতা আছে, তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমরা সবসময় সহযোগিতা করার জন্য। অনেক ধন্যবাদ।